বাংলা বানানের নিয়মের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, যেটা থেকে বিভিন্ন বিসিএস, প্রাথমিক, প্রাইমারি, নিবন্ধন সহ বিভিন্ন পরীক্ষায় নত্য এবং সত্য বিধান থেকে বানান এবং প্রশ্ন থাকে। তো যেহেতু নত্য এবং সত্য বিধান বানানের একটি গুরুত্বপূর্ণ বিষয়, সো আমি চাচ্ছিলাম যে বানান থেকে যেমন বিভিন্ন প্রশ্ন আসে, তো বানান বিষয়ে আজকে আমরা ক্লাস নিব ইনশাআল্লাহ। এই বানান আমরা আলোচনা করব বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে। বাংলা একাডেমি প্রমিত বাংলা বানান। বাংলা একাডেমি প্রমিত বাংলা বানান। বাংলা একাডেমি প্রমিত বাংলা বানান। এখানে আমরা জানি যে বাংলা ব্যাকরণের প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে কিছু নিয়ম ছাড়া কোনো কিছুই হয় না। নিয়মের বাইরে যেগুলো সেগুলো হচ্ছে ব্যতিক্রম, যেমন আমরা সন্ধিতে পড়েছিলাম যে নিপাত নিষিদ্ধ যেগুলা, বা বিশেষ নিয়মে সাধিত কিছু শব্দ রয়েছে। তো বাংলা একাডেমির যে বাংলা বানানের নিয়ম, প্রমিত বাংলা বানানের নিয়ম, সেক্ষেত্রে দুটা শব্দ বাংলা ভাষায় যে শব্দ ভান্ডার আছে সেগুলোর মধ্যে একটা হচ্ছে তৎসম শব্দ আর একটা হচ্ছে অতৎসম শব্দ। আমরা বাংলা প্রথমে আলোচনা করেছিলাম যে শব্দ উৎসগতভাবে 5 প্রকার। একটা হচ্ছে তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, অর্ধতদ্ভব, দেশি এবং বিদেশি। তো তৎসম এবং বাকি যত শব্দ আছে সব হচ্ছে অতৎসম শব্দ। তো তৎসম শব্দের ক্ষেত্রে একটা নিয়ম আছে, আর অতৎসম শব্দ সেগুলো দেশি এবং বিদেশি হতে পারে, এর ক্ষেত্রে একটা নিয়ম রয়েছে। তো তৎসম শব্দ ক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে। যেমন 1 নম্বর হচ্ছে, এটা হচ্ছে শুধু তৎসম শব্দের ক্ষেত্রে। যেসব শব্দে হ্রস্বই বা দীর্ঘই এবং হ্রস্ব বা দীর্ঘ উভয় প্রযোজ্য, সেসব শব্দে কেবল হ্রস্বই বা হ্রস্ব ও তাদের কার চিহ্ন এবং হ্রস্বই ও হ্রস্ব হবে। দেখা যাচ্ছে কি, বুঝতে পারছেন? তৎসম শব্দের বানানের ক্ষেত্রে যেসব শব্দের হ্রস্বই এবং দীর্ঘই দুটাই ঠিক আছে এবং হ্রস্ব ও দীর্ঘ দুটাই লেখা যায়, সেসব ক্ষেত্রে কেবল হ্রস্বই বা দীর্ঘই ও তাদের কার চিহ্ন হ্রস্বইকার বা হ্রস্ব উকার হবে। হ্রস্বইকার বা হ্রস্ব উকার হবে। বুঝতে পেরেছেন? আমি উদাহরণ দিলে ভালোভাবে বুঝতে পারবেন। যে যেসব শব্দে হ্রস্বই এবং দীর্ঘই উভয়ে ঠিক বা হ্রস্ব এবং দীর্ঘ উভয় লেখা যায়, হ্রস্ব বা দীর্ঘ উভয় দিয়ে লেখা যায়, সেসব শব্দ যখন আমরা লিখব বাংলা একাডেমির প্রমিত বাংলা বানান অনুসারে শুধু হ্রস্বই বা হ্রস্ব হবে, হ্রস্বই বা হ্রস্ব হবে, দীর্ঘ হবে না।
দীর্ঘ উ বা দীর্ঘ ই হবে না। যেমন কিংবদন্তি কিংবদন্তি দুটাই সঠিক, হ্রস্বই এবং দীর্ঘই। আবার চুল্লি এবং চুল্লি, তারপর যেমন উষা, উষা হ্রস্ব দীর্ঘ, এখানে হ্রস্বই দীর্ঘই, এখানে হ্রস্বই দীর্ঘই, দুটাই কিন্তু জায়েজ। জায়েজ বলতে ঠিক আছে, কারেক্ট। যেসব শব্দে আমি বলেছিলাম তৎসম শব্দের ক্ষেত্রে যেসব শব্দে হ্রস্বই এবং দীর্ঘই বা হ্রস্ব এবং দীর্ঘ দুটাই সঠিক, সেসব ক্ষেত্রে আমরা যখন এই শব্দগুলো লিখব তখন শুধু হ্রস্বই থাকবে, তখন শুধু হ্রস্বই থাকবে। তাহলে এখন পরীক্ষায় যদি আসে নিচের কোন শব্দটি সঠিক, নিচের কোন শব্দটি সঠিক, চুল্লি বা দীর্ঘ, কোন শব্দটি সঠিক? কারো আওয়াজ পাওয়া যাচ্ছে না। আর ইয়াটাই বুঝে নাই, যে নিয়মটা বোঝা যাচ্ছে না স্যার, একটু বুঝে দেন। স্যার বুঝি নাই ভালো করে, তাহলে অ্যান্সার নিয়মটা দেব কিভাবে? আসলে কিছু নাই, আমি আবারও বলছি, নিয়মটা মাথায় আসে। আমি বলছি শুনেন, যেসব শব্দে কথা শোনা যাচ্ছে কি? জি স্যার। যেসব শব্দে, আমি আবারও বলছি, যেসব শব্দে হ্রস্বই এবং দীর্ঘই, হ্রস্বই বা দীর্ঘই বা হ্রস্ব দীর্ঘ অথবা দীর্ঘিকার দীর্ঘইকার বা হ্রস্ব বা দীর্ঘকার দুটাই সঠিক, নিয়ম অনুসারে দুটাই সঠিক হয়। যেমন চুল্লি হ্রস্বই এবং দীর্ঘই দুটাই সঠিক, কিন্তু যখন পরীক্ষায় আসবে যদি বলা হয় যে নিচের কোন শব্দটি সঠিক, বাংলা একাডেমির প্রমিত বানানের নিয়ম অনুসারে কোন শব্দটি সঠিক, তাহলে শুধু হ্রস্বই থাকবে, দীর্ঘই থাকবে না। হ্রস্বই হবে, দীর্ঘই হবে না, হ্রস্বও হবে, দীর্ঘও হবে না, দীর্ঘও হবে না, দীর্ঘই হবে না। ঠিক আছে? তৎসম শব্দের ক্ষেত্রে যেমন চুল্লি হ্রস্বই হবে, আবার কিংবদন্তি কিংবদন্তি হ্রস্বই হবে, দীর্ঘই হবে না। লেখা যায়, আপনি লিখতে পারবেন, নিয়ম অনুসারে লিখতে পারবেন। তৎসম শব্দের ক্ষেত্রে যেহেতু তৎসম শব্দ হচ্ছে বিদেশি শব্দ, আমাদের বাংলা শব্দ নয়, আর তৎসম শব্দ মূলত দীর্ঘই ছিল, কিন্তু বাংলা ওটা এখন বাংলা ভাষায় এসেছে। আর বাংলা ভাষা আমরা জানি যে বাংলা ভাষার সংস্কার তারপর নিয়ন্ত্রণ করে থাকে বাংলা একাডেমি। এখন তারা গবেষণা করেছে যে এই যেহেতু শব্দটা এখন আমাদের নিজস্ব হয়ে গেছে, অর্থাৎ তৎসম শব্দ এখন আমাদের বাংলায় ব্যবহৃত হয়, এজন্য বাংলা একাডেমির প্রমিত নিয়ম অনুসারে
দীর্ঘ উ থাকবে না, দীর্ঘ উ লেখা যাবে না, যদিও তৎসম শব্দের ক্ষেত্রে দীর্ঘ ই বা দীর্ঘ উ সঠিক। 1 নম্বর নিয়ম। স্যার তাহলে সবসময় আমরা স্যার শব্দটা যে তৎসম স্যার বুঝবো কিভাবে? তৎসম শব্দ আপনাকে তো তৎসম শব্দের তো নিয়ম নাই, এগুলো জানতে হবে। তৎসম শব্দ পড়বেন। তৎসম শব্দ কাকে বলে একটু কয়েকটা উদাহরণ দেন শব্দ লিখে। জি, তৎসম শব্দ কাকে বলে, কিভাবে পরিবর্তন? যখন শব্দ ভান্ডার নিয়ে আলোচনা করেছিলাম, আপনি একটু দয়া করে ওই ভিডিওটা দেখবেন। তৎসম শব্দ উৎসগত ভাবে যে আমরা যখন শব্দ নিয়ে আলোচনা করেছিলাম, শব্দ, সেখানে উৎসগত ভাবে শব্দের শ্রেণীবিন্যাস আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম, সেগুলো একটু দেখে নেবেন প্লিজ। যেহেতু আমাদের হাতে সময় নেই, সূর্য একটি তৎসম শব্দ। আচ্ছা, 2 নম্বর নিয়ম। 2 নম্বর নিয়ম হচ্ছে রেফের পর ব্যঞ্জন বর্ণের যুক্ত হবে না। রেফের পর ব্যঞ্জন বর্ণের যুক্ত হবে না। রেফের পর ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না। দ্বিত্ব মানে ডাবল। দ্বিত্ব মানে কি? ডাবল। যেমন অর্জন, কার্য, তারপরে হচ্ছে সূর্য। আমরা একসময় এভাবে লিখতাম, কার্য এইভাবে লিখতাম, কিন্তু ব্যঞ্জন বর্ণের পরে রেফের পরে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব জ, অন্তস্থ জ কি ব্যঞ্জন বর্ণ না? তারপরে অন্তস্থ জ ব্যঞ্জন বর্ণ। তাহলে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না। রেফ যদি থাকে, ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না। তার মানে সূর্য বানান হচ্ছে কি? কার্য, সহ্য, অর্জন। ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না। রেফ যদি থাকে, রেফের পরে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না। বুঝতে পেরেছেন? জি যদি স্যার। রেফ থাকে, রেফের পরে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না। আচ্ছা, আমরা সন্ধি করেছিলাম না? সন্ধি, যেমন জি স্যার। অহংকার, তাই না? এটাকে যখন সন্ধি করব তখন কি হয়? অহংযোগকার, তাই না? জি স্যার। তো অহংকার এখানে সন্ধির ক্ষেত্রে ম না থাকলে সবসময় অনুস্বার হবে। সবসময় কি হবে? অনুস্বার হবে। যদি ম থাকে, যেমন সন্ধির ক্ষেত্রে ক, খ, গ, ঘ এর পরে থাকলে ক, খ, গ, ঘ, ক, খ, গ, ঘ, এগুলোর 3 পূর্বে নম্বর নিয়ম। এগুলোর পূর্বে যদি ম থাকে, আমরা সন্ধিতে আলোচনা করেছিলাম, এগুলোর পূর্বে যেমন কয়ের পূর্বে ম আছে, তাহলে সেক্ষেত্রে কি হবে? সন্ধি করার সময় কি হবে? অনুস্বার হবে সবসময়। সবসময় কি হবে? অনুস্বার হবে। অহংকার, যেমন হৃদয়, হৃদয় অঙ্গম।
গ আছে, গ এর পূর্বে ম, তাহলে ম এর পরিবর্তে কি হবে? অনুস্বর হবে। এমনি স্যার ভাবে নিয়মটা কি লিখবো? 3 নাম্বার নিয়মটা স্যার। 3 নম্বর নিয়ম হচ্ছে যে সন্ধি, আমরা সন্ধি যখন সন্ধির ক্ষেত্রে, আচ্ছা আমি নিয়ম লিখে দেইনি, মনে রাখবেন সন্ধির ক্ষেত্রে যদি ক খ গ ঘ এর পূর্বে ম আসে, ক খ গ ঘ এর পূর্বে ম আসে, ক খ গ ঘ এর পূর্বে, ক খ গ ঘ এর পূর্বে ম থাকলে, ম থাকলে ম সমান অনুস্বর হবে। ম সমান অনুস্বর হবে, সবসময় অনুস্বর দেবেন শুধু সন্ধির ক্ষেত্রে। বুঝতে পেরেছেন? এটা আমরা সন্ধিতে আলোচনা করেছিলাম। সন্ধিতে আমরা পড়েছিলাম যে ক খ গ ঘ এর পূর্বে যদি ম থাকে তাহলে ম এর পরিবর্তে অনুস্বর হয়, যেমন ভয়ঙ্কর। ভয়ঙ্করের সন্ধি বিচ্ছেদ কি? তাহলে ক এর পূর্বে ম এসেছে, দেখতে পাচ্ছেন তো? জি স্যার। জি স্যার। আচ্ছা, কিন্তু যদি সন্ধিবদ্ধ শব্দ না হয়, সন্ধিবদ্ধ শব্দ যদি না হয় তাহলে সেক্ষেত্রে অনুস্বর হবে না। যদি সন্ধিবদ্ধ শব্দ না হয় তাহলে অনুস্বর হবে না। যেমন ধরেন অঙ্ক, অঙ্ক অঙ্ককে এভাবেও লেখা যায়, আমরা লিখে থাকি তাই না? এইভাবেও লিখি না? জি স্যার। হুম। তাহলে এটা আমরা জি স্যার। প্রমিত বাংলা বানান অনুসারে বাংলা একাডেমির এটা ঠিক না, এটা হচ্ছে ঠিক। অঙ্ক, অঙ্ক কি সন্ধিবাচক শব্দ? এটাকে ভাঙা যায়, সন্ধি করা যায়? জি না। এটা কিন্তু সন্ধি করা যায়। না স্যার। অঙ্গ, ভঙ্গ, তাহলে এটা নিয়মটা কি লিখবো? এটা কি এভাবে করা যায়? অম যোগ গ হবে? হ্যাঁ। ভম যোগ গ, অম যোগ ক হবে কি? হয়? সন্ধি হয় না এগুলা? স্যার। তাহলে যদি সন্ধি না হয় তাহলে ক এর পূর্বে যদি ম আসে, গ এর পূর্বে ম আসে, তাহলে কি লিখতে হবে? ইয় হবে। ইয় হবে, অনুস্বর হবে না। অনুস্বর শুধু সন্ধিজাত শব্দের ক্ষেত্রে হবে, সন্ধিজাত। অহংকার কিন্তু সন্ধিজাত শব্দ, তাই না? স্যার এটা লিখতে হবে যে যদি সন্ধিবাচক শব্দ না হয় তবে ম সমান ইও হবে, ও সন্ধিজাত হবে। শব্দ না হলে ইয় হবে, অনুস্বর হবে না, অনুস্বরের পরিবর্তে ইয় হবে। যেমন অঙ্ক, এটা সন্ধিজাত শব্দ নয়। অঙ্গ সন্ধিজাত শব্দ নয়, ভঙ্গ নয়। ও হবে ও। বঙ্গ, বঙ্গ। কিন্তু অহংকার সন্ধিজাত শব্দ, অহং যোগ কার, ভয়ং যোগ কার, ভয়ঙ্কর, তাই না? ক্লিয়ার? ক্লিয়ার। আমি যেগুলো শুধু পরীক্ষায় বানানের ক্ষেত্রে আসে সেগুলো আপনাদের বলে দিচ্ছি। আচ্ছা, 4 নম্বর নিয়ম হচ্ছে কি? 4 নম্বর নিয়ম, কিছু কিছু শব্দ আছে যেমন গুণী, প্রাণী, প্রাণী, গুণী, প্রাণী, মন্ত্রী,
গুণী, প্রাণী, মন্ত্রী, এই শব্দগুলো সবসময় দীর্ঘই হয়। দীর্ঘই, মন্ত্রী, এটা কি ঠিক? কোনটা ঠিক বলেন তো? গুণী না এই গুণী? প্রাণী নাকি প্রাণী? স্যার দিঘিকার তো ঠিক, কিন্তু মধ্যাহ্নয় দিয়েছে বনি। এগুলো হচ্ছে কি দীর্ঘই প্রত্যয় জাত, প্রত্যয়জাত শব্দ। দীর্ঘই প্রত্যয়জাত শব্দ, দীর্ঘই প্রত্যয়জাত শব্দ, দীর্ঘই, গুণ যোগ, এগুলো প্রত্যয়জাত শব্দ, গুণ যোগ দীর্ঘই। তারপরে হচ্ছে মন্ত্র যোগ দীর্ঘই। এখানে হচ্ছে প্রাণ যোগ দীর্ঘই। তাহলে দীর্ঘই প্রত্যয়জাত শব্দ যেগুলা, দীর্ঘই প্রত্যয়জাত শব্দ যেগুলা, সেগুলোর ক্ষেত্রে যদি আমরা যখন আমরা সমাসবদ্ধ করতে যাব, প্রত্যয়জাত শব্দ সমাসবদ্ধ করার ক্ষেত্রে দীর্ঘই হ্রস্বই হবে। দীর্ঘই প্রত্যয়জাত শব্দ সমাসবদ্ধ করার ক্ষেত্রে, সমাসবদ্ধ করার ক্ষেত্রে দীর্ঘইটা কি হবে? হ্রস্বইতে পরিণত হবে। দীর্ঘইটা কি হবে? হ্রস্বইতে পরিণত হবে। যেমন মন্ত্রী থেকে মন্ত্রিসভা, গুণী থেকে গুণীজন। মন্ত্রিসভা সমাসবদ্ধ পদ, সমাসবদ্ধ শব্দ। তারপরে হচ্ছে গুণীজন, গুণী যে জন, মন্ত্রীর সভা, মন্ত্রীর সভা, এগুলো সমাসবদ্ধ শব্দ। প্রাণী বিদ্যা, প্রাণী থেকে প্রাণী থেকে প্রাণী বিদ্যা, প্রাণীর বিদ্যা। এগুলো কি শব্দ স্যার? আরেকবার বলেন। এগুলো হচ্ছে সমাসবদ্ধ শব্দ। আমি আবারও বলছি, ও জি স্যার। দীর্ঘই প্রত্যয়জাত শব্দ। দীর্ঘই প্রত্যয়জাত শব্দ কোনগুলা? যেগুলো সবসময় দীর্ঘইকার হবে, দীর্ঘইকার হবে। যেমন মন্ত্রী, প্রাণী, গুণী। গুণী কি হ্রস্বইকার হয়? আমি একটু আগেই বললাম গুণী, মন্ত্রী, এগুলো সবসময় দীর্ঘইকার হবে। দীর্ঘই প্রত্যয়জাত শব্দ, এগুলো হচ্ছে প্রত্যয়জাত। হ্যাঁ, যেমন আমি একটু আগেই বললাম যে গুণ, গুণ যোগ দীর্ঘই, গুণী, তাই না? মন্ত্র যোগ দীর্ঘই, মন্ত্রী। প্রাণ যোগ দীর্ঘই, প্রাণী। এগুলো হচ্ছে দীর্ঘই প্রত্যয়জাত শব্দ। তাহলে দীর্ঘই প্রত্যয়জাত শব্দকে আমরা যখন সমাসবদ্ধ পদে পরিণত করব, সমাসবদ্ধ, তখন সেগুলো দীর্ঘইটা হ্রস্বইতে পরিণত হবে। যেমন প্রাণী থেকে প্রাণী বিদ্যা, প্রাণী বিদ্যা সমাসবদ্ধ পদ। প্রাণীর বিদ্যা, প্রাণী যে বিদ্যা প্রাণীরা পড়ে, প্রাণীর বিদ্যা। তারপরে হচ্ছে গুণীজন,
গুণী যে জন, হ্যাঁ, এগুলো সমাসবদ্ধ। যে সমাজবদ্ধ যখন করতে যাবেন তখন কিন্তু সেটা আর দীর্ঘই থাকবে না, রস্বইতে পরিণত হবে। পরীক্ষায় আসে নিম্নের কোন শব্দটি সঠিক? মন্ত্রিসভা, মন্ত্রিসভা কোনটা সঠিক? প্রথমটা। প্রথমটা স্যার। প্রথমটা। আর যদি প্রথমটাও সঠিক স্যার। শুধু মন্ত্রী লিখলে দীর্ঘই হবে। তাহলে দোনোটা জি। সঠিক। 5। আচ্ছা, যদি শব্দের শেষে জি এটা কোশ্চেন ছিল। যদি বলে যে মন্ত্রী বানানটা কোনটা সঠিক তাহলে স্যার দীর্ঘই দীর্ঘিকা মন্ত্রী দিবা, যদি যদি মন্ত্রী সভা তখন বলে তাহলে স্যার তখন মনে অস্বীকার হবে। রাখবেন যে শুধু দীর্ঘই প্রত্যয়, কারণ ওটা শব্দ। মন্ত্রী একটা শব্দ এবং প্রত্যয়জাত শব্দ, প্রত্যয়জাত শব্দ, সেক্ষেত্রে কি হবে? দীর্ঘই হবে। গুণী দীর্ঘই, প্রাণী দীর্ঘই হবে। কিন্তু এর সাথে যখন সমাসবদ্ধ পদ মিলিত হবে, অর্থাৎ সমাসবদ্ধ পদে পরিণত হবে, তখন আর দীর্ঘইকার থাকবে না। 5 নম্বর হচ্ছে শব্দের শেষে বিসর্গ হবে না। শব্দের শেষে বিসর্গ হবে না। আমরা আগে লিখতাম কি? প্রধানত, তাই না? কার্যত, তারপরে হচ্ছে ইতস্তত, এভাবে লিখতাম আগে। ইতস্তত, প্রধানত, কার্যত, বিসর্গ দিতাম। কিন্তু বাংলা একাডেমি বলছে যে এগুলো আর দেওয়া যাবে না। শব্দের শেষে বিসর্গ ব্যবহার করা যাবে না। মনে থাকবে, শব্দের শেষে বিসর্গ ব্যবহার করা যাবে না। কিন্তু শব্দের মাঝে যদি বিসর্গ থাকে, তাহলে শব্দের মাঝে যদি থাকে বিসর্গ, তখন আমরা লিখতে পারি, যেমন নিঃসন্তান, নিঃস্ব। আমরা সন্ধিতে পড়েছিলাম এগুলা, তাই না? শব্দের মাঝখানে বিসর্গ থাকতে পারে। কিন্তু এটা যদি আপনি লিখেন সমস্যা নাই, তবে বাংলা একাডেমি বলছে যে যদি আপনি নাও দেন, কোনো সমস্যা নেই। দুস্থ, দুস্থ, মনে থাকবে? দুস্থ। আমরা যদি বানান আসে পরীক্ষায় যে নিচের কোনটি সঠিক, কোন বানানটি সঠিক, দুটাই সঠিক, কিন্তু আপনি দুটাই আছে অপশনে, দুটোই থাকতে পারে, তখন কি করবেন? বাংলা একাডেমি বলছে যে এটা সঠিক। দুস্থ, দুস্থ, দুস্থ। বিশেষ করে আপনি যখন তাহলে স্যার শেষে বা মাঝখানে কোথাও বিসর্গ হবে না, এটাই স্যার করতে হবে। শেষে তো হবেই না, শেষে হবেই না। তবে সন্ধিজাত শব্দ
যেমন সন্ধিজাত এগুলো, তাই না? সন্ধিজাত শব্দ এগুলোর ক্ষেত্রে আমরা মাঝখানে ব্যবহার করতে পারি। তবে যদি অপশনে কোনো পরীক্ষা আসলো নিচের কোন বানানটি শুদ্ধ, সেক্ষেত্রে যদি দুটাই থাকে তাহলে দুটো তো আর দেওয়া যাবে না, সঠিক হবে এটা। বাংলা একাডেমির নিয়ম অনুসারে প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে কোনো বিসর্গ থাকবে না, বিসর্গ বর্জন করতে হবে। বুঝতে পেরেছেন? তাহলে আমরা বিসর্গ বর্জন করব, তৎসম শব্দে আর বিসর্গ রাখবো না, এক কথায়। কিন্তু মনে রাখবেন যে সন্ধিজাত শব্দ মাঝখানে যদি বিসর্গ থাকে এবং আপনার অপশনে যদি শুধু এইটাই থাকে, এটা না থাকে, তাহলে এটাই সঠিক হবে। স্যার অপশনে একটা থাকলে যে কোনো একটা থাকলে একটাই সঠিক, আর যদি দুইটা একটাই থাকে সঠিক। তাহলে তাহলে ওই যে ওইটা সঠিক, মানে ইয়া বাদে বিসর্গ আচ্ছা, বাদে যেটার সঠিক। বিসর্গ থাকবে না। জি, এগুলো গেল তৎসম। এখন আসেন অতৎসম শব্দ। অতৎসম শব্দের ক্ষেত্রে অতৎসম শব্দ কোনগুলা কেউ বলতে পারবেন? তৎসম শব্দের বাইরে যতগুলো শব্দ আছে সব অতৎসম। সেটা বিদেশি শব্দ হতে পারে, যেমন আরবি, ইংরেজি, ফার্সি, ফরাসি, সব ধরনের শব্দই অতৎসম। আবার খাঁটি বাংলা শব্দ এগুলোও অতৎসম। তাহলে যত ধরনের অতৎসম শব্দ আছে সব শব্দেই কি হবে? রস্বই অথবা রস্যউ হবে, অথবা এদের কার চিহ্ন, যেমন রস্বই এবং রস্যউ। কখনো অতৎসম শব্দে কখনো দীর্ঘই, দীর্ঘউ বা দীর্ঘিকার বা দীর্ঘকার হবে না। ঠিক আছে? অতৎসম শব্দ যেমন আপনি বিদেশি শব্দ হতে পারে, বা খাঁটি বাংলা শব্দ হতে পারে, তারপরে তদ্ভব শব্দ হতে পারে। এইসব শব্দ, এক কথায় তৎসম শব্দ ছাড়া অতৎসম শব্দের ক্ষেত্রে কখনো দীর্ঘইকার ব্যবহার করব না। রস্বই, রস্যউ বা রস্বইকার অথবা রস্যউ কার ব্যবহার করব। যেমন আরবি, কথাটা বুঝি না, আর একটু রিপিট করবেন? আমরা এতক্ষণ আলোচনা করলাম কি অতৎসম শব্দ, তাই না? অতৎসম শব্দ। এখন হচ্ছে যে তৎসম শব্দ আলোচনা করেছিলাম, এখন হচ্ছে অতৎসম শব্দ। তো অতৎসম শব্দের ক্ষেত্রে কখনো দীর্ঘইকার বা দীর্ঘউকার বা দীর্ঘই বা দীর্ঘউ অথবা এদের কার কি রস্বই, দীর্ঘই বা দীর্ঘউকার ব্যবহার করা যাবে না। সবসময় রস্বই, রস্যউ বা এদের কার রস্বই বা রস্যউ ব্যবহার করতে হবে। এক কথায় দীর্ঘ যেটা সেটা ব্যবহার করা যাবে না। যেমন এখানে আরবি, আমরা এক সময় 5-7 বছর আগে ইংরেজি এভাবে লিখতাম, আরবি এভাবে লিখতাম, তারপরে ফার্সি এভাবে লিখতাম। এখনো অনেক ক্ষেত্রে দেখবেন যে নিচের শব্দটি কোন ভাষার, ফার্সি এভাবে লেখা থাকে, তাই না? আপনার কাহিনী বানান কি? কাহিনী, আমরা কাহিনী বলি না? দীর্ঘইকার, তাই না? কিন্তু স্যার সঠিক দন্ত নয় হচ্ছে। আচ্ছা, কাহিনী কি তৎসম শব্দ? কাহিনী অতৎসম শব্দ। এবং এটা কোন ভাষার শব্দ? কাহিনী কিন্তু বিদেশি শব্দ, তাই না? হিন্দি শব্দ। কাহিনী হিন্দি শব্দ, তার মানে হচ্ছে এটা অতৎসম বা বিদেশি শব্দ। তাহলে এখানে কি হবে? আরবি, ফার্সি, ইংরেজি
বা এটা যদি আমরা রেপ দিয়েও দেখি পারছি, তাহলে অতৎসম শব্দ দেশি বিদেশি তদ্ভব, দেশি খাঁটি বাংলা তদ্ভব, দেশি শব্দ যাই হোক না কেন অতৎসম শব্দের ক্ষেত্রে সবসময় রস্বই বা রস্যও ব্যবহার করতে হবে, রস্বই বা রস্যও ব্যবহার করতে হবে। যেমন ধরেন ঈদ বানান, আমরা ঈদ এভাবে লিখি না, ঈদ একটা আরবি শব্দ। তারপরে ইসলাম, এটা দীর্ঘই হবে না। ঈদ যেহেতু আরবি শব্দ, ঈদ রস্বই দিয়ে লিখতে হবে। স্যার তাহলে দীর্ঘই দিয়ে যে ঈদ লেখে এটা ভুল? জি, দীর্ঘই দিয়ে যে ঈদ এখনো লেখে ওইটা ভুল, তাই না? হ্যাঁ, ওটা হচ্ছে যেহেতু ঈদ শব্দটা আরবি, ঈদ আরবি না বাংলা? ঈদ ঈদ আরবি। তারপরে ঈদুল হচ্ছে আজহা। সময় লিখতাম ইমান, লিখতাম এভাবে ইমান, দীর্ঘই হবে জি না, স্যার। রস্বই হবে। আর আপনি যেটা বলছেন যে তাহলে কেন লেখে, তাই না? আমাদের বাংলা ভাষা চর্চা করার জন্য, বাংলা ভাষা চর্চা করার জন্য কয়েকটা পত্রিকা খুবই গুরুত্বপূর্ণ, এরা বাংলা একাডেমির নিয়ম ফলো করে। একটা হচ্ছে প্রথম আলো, প্রথম আলো, ইত্তেফাক, যুগান্তর। বানানের ক্ষেত্রে এছাড়া অন্যান্য যে পত্রিকাগুলো আছে বড় পত্রিকা, ওরা বানান ফলো করে না। এই পত্রিকাগুলো পড়তে বলে, যারা বিসিএস পরীক্ষা দেন তাদেরকে এই পত্রিকাগুলো সাজেস্ট করে যে এগুলো করবেন। আর ইংরেজির ক্ষেত্রে ডেইলি স্টার। তো প্রথম আলো কিন্তু ঈদ লেখে, তাই না? দীর্ঘ ঈদ দিয়ে লেখে, দীর্ঘ ঈদ দিয়ে লেখে, কিন্তু এটা হচ্ছে প্রচলিত নিয়ম। প্রচলিত, প্রচলিত যেমন প্রচলিত কিছু শব্দ আছে, আমি বলি সময়কাল, তারপরে হচ্ছে উৎকর্ষতা, কেবলমাত্র, কেবলমাত্র, প্রচলিত, প্রচলিত শুদ্ধ, প্রচলিত শুদ্ধ। মনে থাকবে? এখানে কেবল, কেবল মাত্র হয় না, শুধু কেবল হয়, মাত্র কেবল মাত্র। আর সময় যা কালতা, সময় যা কালতা, তাই না? জি তাহলে আমরা কিন্তু লিখি সময়কাল, খুব ভালো যাচ্ছে না। বঙ্গবন্ধুর সময়কালে দেশে শান্তি ছিল, আমরা বলি কি না জি যে অফিস, অফিস চলাকালে, অফিস চলাকালীন সময়ে আমার সাথে দেখা করা যাবে না, চলাকালীন সময়ে আমার সাথে দেখা করা যাবে না, আমরা বলি না? বলি কিনা চলাকালীন সময়ে? জি স্যার। জি তাহলে এটা কিন্তু শুদ্ধ না। আপনার একটা প্রাইমারিতেও কিন্তু কিন্তু আসে বাক্য, নিচের কোন বাক্যটি সঠিক, তাহলে কি এটা হবে না? অফিস চলাকালে, অফিস চলাকালে বা চলাকালীন আমার সাথে দেখা করা যাবে না, অথবা অফিসের সময় আমার সাথে দেখা করা যাবে না। তাহলে বুঝতে পেরেছেন, ঈদ হচ্ছে আরবি শব্দ, এটা রস্বই হবে, কিন্তু প্রচলিত হচ্ছে দীর্ঘই, প্রচলিত শুদ্ধ। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে অতৎসম শব্দের ক্ষেত্রে সবসময় রস্বই বা রস্যও হবে, অথবা রস্বইকার বা রস্যউকার হবে।
এখন আমি আপনাদের দুটো শব্দ বলি। একটা প্রশ্ন স্যার। তোমার নাম কি? স্যার, একটা প্রশ্ন করতাম। তুমি কি করো? তুমি কি ভাত খেয়েছো? আচ্ছা, তোমার নাম কি? তুমি কি করো? তুমি কি ভাত খেয়েছো? অথবা কাল কি বাড়ি যাবে? দেখা যাচ্ছে তো না? ফার্স্টে দেখা যায় না স্যার, বাড়ি স্পষ্ট যাবে দেখা দেখা যায় না। আচ্ছা, যাবে জি স্যার লাস্টেরটা কাল কি বাড়ি? যাবে। যাবে দেখা যায় না। জি স্যার, কাল কি এ বাড়ি হয়েছে। যাবে? আচ্ছা, এই যে কি 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 এগুলো কি সঠিক আছে বলেন তো? না স্যার, তোমার নাম কি, এটা পরমেশ্বী সঠিক। হবে। আচ্ছা, আরেকটা নেই যে কারো কত প্রকার ও কি কি পরীক্ষায় আসে না এভাবে? জি স্যার। জি তাহলে এটা কি সঠিক? এগুলা কি কোনটা ঠিক কোনটা ভুল বলেন তো? এটা কি ঠিক? জি কারো স্যার, কত ঠিক আছে, প্রকার ও কি কি ঠিক আছে? ঠিক আছে, এটা তোমার নাম কি? ঠিক এটাও আছে। ঠিক আছে, ঠিক আছে, তুমি কি করো? ঠিক আছে। ঠিক আছে, তুমি কি ভাত খেয়েছো? কাল কি এটা বাড়ি ঠিক, যাবে? মানে সব ঠিক আছে। দুইটা ঠিক। আচ্ছা, কে বলতে পারবেন? একজন বলতে পারবেন যে এইটা কি হবে, ঠিক আছে কিনা, বা এটা কি হবে? স্যার কারো কত প্রকার ও কি কি, এখানে রস্যইকার হবে না, দীর্ঘইকার হবে। যেসব রস্যইকার মানে হচ্ছে হ্যাঁ বা না উত্তর আসবে, দীর্ঘইকার হবে। যে সঠিক, তুমি কি ভাত খেয়েছো, এটা সঠিক হবে। এখানে হ্যাঁ বা না হতে পারে উত্তর। আচ্ছা, সবাই শুনেছে তার কথা? কে আপনি একটু বলেছেন একটু বুঝিয়ে দেন। দেখি। হ্যালো। জি স্যার, হ্যাঁ শুনতে স্যার। পাচ্ছি। আচ্ছা, আমার নাম তো দেখা যাচ্ছে না। ঢাকা দেখা। আচ্ছা, যদি যদি কি দ্বারা প্রশ্ন করলে উত্তরে হ্যাঁ বা না হয়, তাহলে কি হবে? রস্যই হবে, ঠিক আছে, দীর্ঘই হবে না। যদি কি বা কি দ্বারা প্রশ্ন করলে উত্তরে হ্যাঁ বা না হয়, যেমন তুমি কি ভাত খেয়েছো, এই প্রশ্নটা কাউকে করলে সে হয় হ্যাঁ আর না হলে না উত্তর দিবে। যদি খেয়ে থাকে তাহলে বলবে হ্যাঁ খেয়েছি, আর যদি না খেয়ে থাকে তাহলে বলবে না। তুমি কি কাল বাড়ি যাবে?
যদি সে যায় তাহলে হ্যাঁ বলবে, আর যদি না যায় তাহলে না বলবে। তাহলে হ্যাঁ এবং না যদি উত্তর হয়, প্রশ্নের উত্তর যদি হ্যাঁ এবং না হয়, যদি প্রশ্নের উত্তর হ্যাঁ এবং না হয় তাহলে কি হবে? রস্বই হবে। আর যদি না হয়, এই দুটো হ্যাঁ এবং না এর উত্তরে না আসে, তাহলে দীর্ঘই হবে। যেমন তুমি এখন কি পড়ো, তুমি এখন কি পড়ো, এই প্রশ্নেও যদি করা হয় কাউকে, সে কি বলবে যে না বা হ্যাঁ? সে বলবে যে বই পড়ছি বা সমাজ পড়ছি বা ইংরেজি পড়ছি, তাই না? জি বা তুমি কি খাও, তুমি কি খাও, এর উত্তর সে বলবে ভাত খাই, অথবা বিস্কিট খাচ্ছি, অথবা চানাচুর খাচ্ছি, তাই না? তুমি কি তুমি কি বই পড়ো, তুমি কি বই পড়ো? উপন্যাস পড়ি, অথবা কবিতা পড়ি, গল্প পড়ি। এর উত্তর কিন্তু এটা হবে না যে আমি পড়ি না। তুমি কি পড়ো, এই প্রশ্ন করলে সে বলবে না যে না আমি পড়ছি না। যদি বলে তুমি কি পড়ছো, তুমি কি পড়ো, তুমি কি এখন পড়ো, তখন হ্যাঁ বা না। তাহলে হ্যাঁ বা না এর উত্তরে হবে কি? আমরা এই বিষয়টা মাথায় রেখে কিন্তু ৯টার সময় এটা। আর যদি হ্যাঁ বা না এর উত্তর না আসে, হ্যাঁ বা না উত্তর না আসে, তাহলে হবে দীর্ঘই। আর দীর্ঘই আরেকটা বিষয় মনে রাখবেন, দীর্ঘই হচ্ছে একটা সর্বনাম। দীর্ঘইটা কি? সর্বনাম। আমাদের সবগুলো পাঠ দীর্ঘইটা হচ্ছে সর্বনাম। যেমন তুমি কি পড়ো, আমাদের যে বিশেষ স্যার আছে, তুমি কি পড়ো, আমাদের যে বাংলা স্যার আছে, এই যে কি উত্তরে সে বলবে কি? যে জব বইগুলো জব সলিউশন আছে সেখানে আমি বই পড়ি। তাহলে সর্বনাম বলতে আমরা কি বুঝি বলেন তো? নামের পরিবর্তে, অর্থাৎ বিশেষ্য এর পরিবর্তে যেটা আমরা ব্যবহার করি সেটাই হচ্ছে প্রনাম বা সর্বনাম, তাই না? এই যে নামের পরিবর্তে এই শব্দটা ব্যবহার করা হয়েছে, তাই না? তুমি কি করো, তুমি কি করো, আমি কাজ করি। তাহলে কাজ একটা নাম, তাই না? তাহলে কাজ, এই যে নামের পরিবর্তে বিশেষ্যের পরিবর্তে এই যে প্রনামটা ব্যবহার করা হয়েছে, এবং একই সাথে সেটা প্রশ্নবোধক হিসেবেও ব্যবহৃত হয়েছে। তাহলে সবসময় মনে রাখবেন যে কি যখন কিটা একটা বিশেষ্যের পরিবর্তে অথবা কি এর উত্তরে যখন একটা নাম আসবে, তখন সেই কি দীর্ঘ ইকার হবে। আর যদি কি এর পরিবর্তে নাম না আসে বা বিশেষ্য পদ না আসে, তো হ্যাঁ বা না উত্তর আসে, তাহলে রস্বই হবে, রস্বইকার হবে। মনে রাখবেন, মনে থাকবে? আরেকবার বলেন একটু। আবার বলবো, এইটু এখন যেটুকু বলছেন এটা স্যার। যদি কি এর উত্তরে কোনো বিশেষ্য পদ আসে, উত্তর হিসেবে বিশেষ্য পদ আসে, যেমন আমি বললাম তুমি কি করো, তুমি এখন কি করো, আমি এখন কাজ করি, তাহলে কাজটা কি বিশেষ্য না? তাহলে এই যে কি এর উত্তরে কাজ আসলো, একটা বিশেষ্য আসলো, তাহলে এক্ষেত্রে দীর্ঘই হবে। কি হবে? কারক কত প্রকার ও কি কি? কারক কত প্রকার ও কি কি? এই যে কি কি, তাহলে কারক কত প্রকার? ৮ প্রকার না? কারক কত প্রকার?
অল্প আছে। ত্রয় প্রকার। হ্যাঁ, ত্রয় প্রকার। আচ্ছা, এই প্রকার। এখন বললো কি কি? তাহলে ধরেন ক্ষতিকারক, অর্থী আমি কর্মকারক, কারক সম্পাদন, করে অপাদান, কর্ম, অধিকরণ, কোনো উপাদান, অধিকরণ। করণ। এখন আমাকে বলেন এটা কি শব্দটা নাউন না বা বিশেষ্য না? এই যে শব্দগুলো কর্তৃকারক, কর্মকারক, অপাদান কারক, অধিকরণ কারক, এগুলোর নাম কিনা? জি স্যার, নাম। বিশেষ্য না? হুম। তাহলে কি কি এর উত্তরে আমরা নাম পেলাম? কি কি এর উত্তরে আমরা নাম পেলাম? আর যদি বলা হয় তুমি তুমি কি খেয়েছো, সে বলবে যে না অথবা হ্যাঁ, আমরা কিন্তু কোনো নাম পাচ্ছি না, তখন সেটা হবে কি? রস্বই। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে শব্দের শেষে কিছু কিছু ক্ষেত্রে অনুস্বার হয়, যেমন ধরেন গান, ভং, গান, ভং, এইসব শব্দে কি হয়? বং, রং, বং। আমরা এগুলোকে অনুস্বর। রং কিভাবে লিখি? আমরা জানি রং সবসময় অনুস্বর লিখি, তাই না? জি। রং সবসময় কি লিখি? অনুস্বর লিখি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যদি অনুস্বরের সাথে যদি স্বর যুক্ত হয়, অনুস্বরের সাথে স্বর যুক্ত হলে ঙ হবে। অনুস্বরের সাথে যদি স্বর যুক্ত হয় তাহলে ঙ হবে। যেমন ধরেন বাঙালি, স্বর অ কি? হ্যাঁ, দেখা যাচ্ছে তো? জি স্যার। স্ব উচ্চারিত কিভাবে ওদের হচ্ছে? সাথে যদি বাঙালি, আমরা কি বাঙালি এভাবে লিখি? আচ্ছা, আর একটা বিষয় মনে রাখবেন, বাঙালি বানান কোনটা? এটা আমরা আগে এভাবে লিখতাম কিন্তু এক সময়। তার মানে লয়সী হবে। বাঙালি। তাহলে যখন যদি রং এর সাথে আর কোনো কিছু নাই, সুতরাং সবসময় অনুস্বর হবে। আর যখন এটার সাথে স্বর যুক্ত হবে, বাং, এর সাথে যখন স্বর যুক্ত হবে তখন কি হবে? আমি এখানে লিখে দিয়েছি, তখন অনুস্বারের পরিবর্তে কি হবে? অনুস্বরের পরিবর্তে ইয় হবে, বাঙালি। তাহলে বাঙালি এইভাবে লেখা যাবে না, বাঙালি এইভাবে লেখা যাবে না। কিভাবে লিখতে হবে? স্যার তাহলে এটা নিয়মটা স্যার কিভাবে লিখবো? কোনটা? বলছেন যে এটা অনুস্বরের নিয়ম সাথে। সাধারণত শব্দের শেষে অনুস্বর হয়।
সাধারণত শব্দের শেষে অনুস্বর হয়, কিন্তু সেই শব্দের সাথে যদি স্বর যুক্ত হয়, সেই শব্দের সাথে যদি স্বর যুক্ত হয়, তাহলে সেটা অনুস্বরের পরিবর্তে ইয় হবে, অনুস্বরের পরিবর্তে ইয়তে পরিণত হবে। যেমন বাং। স্যার জি স্যার ওটা কি ইও না উও? জি ও ওটা কি ইও না উও? উও। হ্যাঁ। জি স্যার। ওকে স্যার। আচ্ছা, তাহলে কি হবে? যদি আমি আবারও বলছি, কোন শব্দের শেষে, যেমন বং, বং, স্যার তারপর সাধারণত শব্দের শেষে কোন শব্দের অনস্বর শেষে হলে অনস্বর হয়, কিন্তু সেই শব্দের সাথে যদি অনুস্বর থাকে, সেই অনুস্বরের পরে যদি স্বর যুক্ত হয়, স্বর যুক্ত হয়, যেমন ধরেন বং যোগ অঙ্গ, এখানে স্বর না, স্বরধ্বনি না, জি তাহলে কি হবে? মানে স্যার স্বরও যুক্ত হলে জি, বঙ্গ, তখন আর এটা হবে না, এইভাবে লেখা যাবে না। কিন্তু যেমন ধরেন রং, আমরা কি রং এভাবে লিখি? জি না। এইভাবে লিখি লিখি না, আমরা রং এভাবে লিখি। কিন্তু যদি এর সাথে রং যোগ অঙ্গ, তাহলে স্বর যুক্ত হয়ে কি হলো? রঙ্গ, যেমন রঙ্গলাল সেন। ঠিক আছে? তাহলে এইভাবে আর লেখা যাবে না। রঙ্গলাল, রঙ্গলাল, জি তাহলে স্যার রং প্লাস অঙ্গ জি, সমান রঙ্গলাল, আর স্যার রঙ্গলাল, উপরে রঙ্গ, এটা বাদ। বঙ্গ, জি। আহ রঙ্গলাল লেখা যাবে না, বাঙালি লেখা যাবে না, তাহলে কি হবে? বোধ। স্যার ও গ হবে। জি স্যার। বাঙালি। বাঙালি লেখার মধ্যে গ হবে না স্যার, ওর সাথে গ হবে না, গ হবে না। এটা হচ্ছে বাং যোগ আলি, আল থেকে এসেছে বঙ্গাল, বঙ্গাল, বাঙ্গাল। ঠিক আছে? বাংলা ভাষার বাংলা স্যার যদি স্যার ও ব্যাকরণ। স্যার আসে, স্যার যদি স্যার ও আসে তাহলে গ হবে, আর যদি আসে তাহলে গ হবে না স্যার, এরকম হবে? জি যদি ও আসে তাহলে ওর সাথে গ না, হবে, আর এখানে যদি একটা বিষয় মনে রাখেন, বঙ্গ, বং যোগ অঙ্গ, অঙ্গ একটা অংশ, তাই না? তাহলে বঙ্গ। হ্যাঁ স্যার, তাহলে একটা প্রশ্ন, রং প্লাস অঙ্গ সমান রঙ্গ, এটাই সঠিক? জি জি স্যার। আচ্ছা, আমি আমরা নত্ব বিধান করেছিলাম না? জি স্যার। দন্ত ন না মূর্ধন্য ন, কোনটা আসল ন? নত্ব বিধান করেছিলাম। আচ্ছা, এখন বলে মূর্ধন্য ন। ইরান,
তুরান, যেহেতু র এর পরে আমরা নত্ব বিধানে পড়েছিলাম র মূর্ধন্য স, রি এর পরে মূর্ধন্য ন হয়, তাই না? জি স্যার। পড়িনি? তারপরে কোরআন, ঠিক আছে কি? নিয়ম অনুসারে তো তাই হয়, জি স্যার। তাই না? কিন্তু এগুলো হচ্ছে বিদেশি শব্দ। ইরান, তুরান, কোরআন এগুলো কি? কোরআন আরবি শব্দ, এগুলো সব বিদেশি শব্দ। ক্ষেত্রে র আসুক আর আসুক যেমন কখনো হবে না, মূর্ধন্য কখনো হবে না। যেমন আমরা অনেক ক্ষেত্রে দেখি গভর্নর মূর্ধন্য ন লেখা না, তারপরে ট্রাকের পেছনে লেখা থাকে হর্ন দিবেন না, স্যার মূর্ধন্য হবে শুধু তৎসম শব্দে, তৎসম শব্দে হর্ন দিবেন না, ট্রাকের পেছনে দেখবেন। তাহলে হর্ন হচ্ছে কি ইংরেজি শব্দ, তাই না? হর্ন ইংরেজি শব্দ, তাহলে এটা কি হবে? দন্তনা হবে। গভর্নর ইংরেজি শব্দ, দন্তনা হবে। তাহলে অতৎসম শব্দ অর্থাৎ বিদেশি শব্দে কখনো মূর্ধন্য ন ব্যবহার করা যাবে না, মূর্ধন্য স। আমরা মাত্র সত্য বিধানেও করেছিলাম মূর্ধন্য স এর ক্ষেত্রে, ওখানে দন্ত স আর মূর্ধন্য স এর আলোচনা করেছিলাম। তাহলে আরেকটা যে স আছে দন্ত স, এর কি অন্যায় করছে? বিদেশি শব্দে সাধারণত তালব্য স ব্যবহার করতে হবে বিদেশি শব্দে, যেমন তাহলে অন্য দিকে তখন আমার সব কিছু পোশাক, তাহলে আবার তাহলে আমাকে আবার অনেক খাটতে হচ্ছে, এটাই তো। পোশাক, জি ভাই, কোনটা ঠিক? তালব্য স এটা ঠিক, তালব্য স এটা সত্য। জি ভাই, কোনটা ঠিক, এটা না এটা? স্যার পোশাক, তালব্য স এটা সত্য। তালব্য স, পরে তাহলে পোশাক জি হচ্ছে একটা বিদেশি শব্দ, ফার্সি জি শব্দ। ভাই, ওয়ালটনের বিদেশি শব্দের ক্ষেত্রে তালব্য স ব্যবহার র্যাম করতে 3 হবে। জিবি। তোষক, ভাই মোবাইলে লগইন দিয়ে কিভাবে কি করবো তাহলে আপলোড? আচ্ছা ভাই, সমস্যা নেই ভাই, উইন্ডোজ দিতে উইন্ডোজ অর্থাৎ হচ্ছে বেহেস। তাহলে মনে রাখবেন যে বিদেশি শব্দের ক্ষেত্রে কখনো মূর্ধন্য স ব্যবহার ভাই, করা হয়তো যাবে একটু না, সমস্যা দেশি হয়, হোক হ্যাঁ, আর দেখ, বিদেশি হোক, হ্যাঁ, সেটাই মূর্ধন্য স ঠিক ব্যবহার করতে করা হবে। যাবে না। সেক্ষেত্রে কি করতে হবে? হ্যাঁ, শহর, ও হ হ, তাহলে তাহলে শহরকে পিসি বাদ দিয়ে ল্যাপটপে তাহলে তাহলে শহর বা সমস্যা তো নেই, ল্যাপটপ। শহর লেখা যাবে না। জি ভাই, আছে, শহর একটা বিদেশি শব্দ। পিসি ছিল, জি জি। পোশাক ফার্সি শব্দ, বেহেশত ফার্সি শব্দ, তাহলে তোষক তুর্কি শব্দ, ল্যাপটপে তাহলে অন করবো, সমস্যা এগুলোর নেই ক্ষেত্রে সবসময় তালব্য স হবে। স্যার শুধু ভাই। তৎসম শব্দে নেট কানেকশন তো ভাই রিয়েল মূর্ধন্য আইপি ন দেওয়া ব্যবহার আছে। হবে, আর মূর্ধন্য বাকি স সব ব্যবহার শব্দে করতে হবে। জি জি ভাই। জিনিস, তাহলে আমার যে আইপিটা জিনিস মূর্ধন্য স হবে না, জিনিস তাহলে তালব্য দন্ত স হবে। আপোষ, সাদা, সন, জি সাদা দন্ত স হবে। শেয়ার আইপি না। জিনিসও বিদেশি শব্দ, সাদা বিদেশি শব্দ, সন সব জি বিদেশি ভাই, শব্দ। জি তাহলে বিদেশি শব্দে কখনো মূর্ধন্য স হবে না। আচ্ছা, ইংরেজি শব্দের মাধ্যমে আগত বিদেশি শব্দে এস ধ্বনির জন্য সমস্যা, জি স্যার আমার একটা প্রশ্ন ছিল। জি সমস্যা নেই, চালানো যাবে, সমস্যা নেই। আমরা হচ্ছে যে বিদেশি শব্দ
এই শব্দগুলা কি মুখস্থ ওকে করব? ভাই, সমস্যা তাছাড়া নেই। তো বুঝতে পারবো না। সমস্যা নেই। বিদেশি ভাই ওই শব্দগুলো দেখে অ্যাকাউন্টে ইয়ে নেবেন। করতে হবে না ভাই? ওইটা আছে আচ্ছা তো আপনারা কাট করো। প্রথমত কাজ করবেন হচ্ছে তৎসম শব্দগুলো পড়ে নেবেন। স্যার ওই যে আপনার যে বাংলা ভাষার যে বাংলা শব্দের জি ভাই, শ্রেণীবিন্যাস, এটা একটু ভালো করে দেখে নিয়েন আবার। স্যার আপনার যে শীটটা জি ভাই। করেছেন ওখানে দেশি শব্দ বিদেশি শব্দগুলো হ্যাঁ সুন্দর হ্যাঁ, নিজে ওখানে রং আমি করতে পারবো ভাই, ভালোভাবে ওই পাসওয়ার্ডটা উল্লেখ চেঞ্জ করে করবো দিয়েছি। নাকি? শীটটা বিশেষ করে করলে যেগুলো পরীক্ষায় আসার ও আচ্ছা উপযোগী ঠিক আছে, এবং সমস্যা নেই। আচ্ছা আমরা যে জি ভাই, শীটটা করছি সেটা হচ্ছে যে জি ভাই, এর আগে নিয়েছিলাম তো। জি ওখানে ভাই, বিস্তারিত পাবেন। আচ্ছা ভাই, ঠিক আছে ভাই, 90 সাল থেকে প্রাইমারি বিসিএস এবং যেসব প্রতিযোগিতামূলক পরীক্ষা হয়েছে সেগুলোর আলোকে এই প্রশ্নগুলো করা হয়েছে, যাতে এর বাইরে সাধারণত দেখা যায় যে ঘুরে ফিরে এখান থেকেই আসে। ওরা কিন্তু যারা প্রশ্ন করে তারা বানিয়ে প্রশ্ন করে না, তাদের হাতে সময় থাকে না। এই যে বিগত সালের বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ঘেটে প্রশ্নগুলো তৈরি করে। আচ্ছা, ইংরেজি শব্দের যখন এস থাকবে, এস এর ক্ষেত্রে আমি একটা শব্দ লিখে দেই। যেমন ধরেন সবুজ, এস। ইংরেজি থেকে বাংলা শব্দ এসেছে এরকম শব্দ মিশন, গ্যাস, তারপরে হচ্ছে দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যায়। জি স্যার। আমরা এই যে শব্দগুলা, এই শব্দগুলাকে বাংলায় লিখি না আমাদের মিশন কি? ঠিক আছে, কি আমরা কি এভাবে লিখি? গ্যাস মূর্ধন্য স হবে না তালব্য স হবে? তালব্য স। তালব্য হবে মিশন। এস। এখানে একটা নিয়ম মনে রাখবেন, যদি শুধু স থাকে তাহলে দ্বন্দ্ব স হবে। যদি এস এস বা এস এস থাকে তাহলে তালব্য স হবে। এখানে শুধু স আছে। আর ক্যাশ বানানো দন্তস্ব হবে, ক্যাশ ক্যাশ বানানো যদি দন্তস্ব। শুধু এস থাকে, শুধু এস থাকে তাহলে দন্ত স। আর যদি এস এস বা ডাবল এস আর এস এস একসাথে থাকে তাহলে তালব্য স হবে। যেমন মিশন, এস এস ডাবল এস আছে, তালব্য স। আবার হচ্ছে এস এস আছে, তালব্য স। না, এখানে শুধু এস আছে, এজন্য শুধু দন্ত স হবে। ইংরেজি শব্দে আচ্ছা, ফটো স্টার, ফটো স্টার, স্টেশন, তারপরে হচ্ছে মাস্টার, এগুলো কি বাংলা শব্দ না ইংরেজি? স্যার ইংরেজি শব্দ, এগুলো তো ইংরেজি দন্তস্ব শব্দ। হবে। ইংরেজি শব্দ, কিন্তু আমরা দেখি যে স্টেশন, ইংরেজি শব্দ দন্তস্ব হবে। মাস্টার, এখানে ফটো স্টার্ট করা হয়, ফটো স্টার্ট করা হয়। আর ফটোকপির দোকানগুলোতে দেখবেন ফটো স্টার্ট করা হয়, মাস্টার, স্টেশন, তাই না? কিন্তু এগুলো কি ঠিক? না স্যার, ভুল। এগুলো ভুল। স্যার সবসময় এগুলো কি হবে? দন্তস্ব হবে। দন্ত স, দন্ত স অথবা তালব্য স। যেহেতু এটা স্টেশন, স্টেশন শুধু এস আছে, এজন্য দন্ত স। মাস্টার, এক
একটা এস আছে এজন্য দন্ত স, ফটো স্টাফ। ফটো স্টাফ শুধু একটা স, তাই না? এস এজন্য দন্ত স। আচ্ছা, ইংরেজি শব্দে, বিদেশি শব্দে কখনো মূর্ধন্য স ব্যবহার করা যাবে না। আমি আপনাদের একটা টেস্ট দেই, যেমন কারো নাম, আমাদের মধ্যে কারো নাম থাকে মুবাশশির। মুবাশশির শাশ্বত, তাই না? মুবাশশির শাশ্বত। অক্ষয়, তারপরে ধরেন কারো নাম থাকতে পারে জ্যোতি। জ্যোতি। আচ্ছা, আমাকে বলেন মুবাশশির যখন লিখবো কিভাবে লিখবো ইংরেজিতে? কারো নাম থাকে চাঁদ মিয়া। চাঁদ মিয়া নাম থাকে না? এখন আমি যখন মুবাশশির লিখবো, নাম মুবাশশির আছে না, মুবাশশিরা? আমাদের এদিকে তো নিয়ম আছে, বাপের নাম মুবাশশির হলে মেয়ের নাম রাখি মুবাশশিরা, মায়ের নাম মুবাশশিরা হলে ছেলের নাম রাখি মুবাশশির। আছে না অনেকের নাম? এখন বলেন মুবাশশির কিভাবে লিখবো, শাশ্বত কিভাবে লিখবো? অক্ষয়, অক্ষয় কুমার। জ্যোতিকা, জ্যোতি। মুবাশশির কিভাবে লিখবো একজন বলেন? বিয়ে বা মুবা ডবল এস বিয়ের আর ঠিক আছে কি? না স্যার একটা এস হবে। আর এখানে তালাবস্যা। ঠিক আছে বলেন। ঠিক আছে তো স্যার। কে বলতে পারবেন বলেন তো? স্যার কারো নাম এরকম আছে পরিচিত? হবে। পরিচিত এরকম কারো নাম আছে মুবাশশির, জ্যোতি, মুবাশশিরা? জি স্যার। আমার একজন বড় ভাই আছেন পরিচিত, তিনি তার নাম এভাবে লিখছেন, ইংরেজি নামটা এভাবে লিখেছেন সার্টিফিকেটে, মুবাশশির। এটা তো আমরা যখন পড়লাম একটু আগে আমরা পড়েছি যে এস এস হলে কি হয়, তালব্য স হয়, তাই না? তাহলে এটাকে যখন আমরা বাংলায় কনভার্ট করব, বাংলায় যখন কনভার্ট করব তখন নামটা কি আসতেছে? মুবাশশির। ঠিক কিনা? কিন্তু নাম হচ্ছে মুবাশশির। মুবাশশির যখন আমরা কেউ যদি এভাবে লিখে, এইভাবে যদি কেউ লিখে তাহলে তার নাম হয় মুবাশশির। আর যদি সে মাঝখানে আরো একটা এস দেয়, ডাবল এস দিয়ে যদি লেখে মুবাশশির, তখনও কিন্তু এই নামটাই হয়, তাই না? মুবাশশির, কারণ ডাবল এস হলে তালব্য স হয়। এখন কেউ একজন বলেন এটা আমি কিভাবে লিখবো? এত অনেকের নাম রাখতে পারেন আপনারা। ডাবল এস দিয়া এইচ দিতে হবে। কি কেউ বলতে পারবেন? এম ইউ ডাবল এস দিয়া এস। না স্যার পারবো না, বুঝে দেন। আচ্ছা, অক্ষয়, অক্ষয়, অক্ষয় কুমার আছে না?
অক্ষয়, জ্যোতি, সেটা তো তারপরে বোঝাই হচ্ছে বিদ্যা। একটা ধরেন যে ট্রান্সলেশন আসলো বাংলায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একজন বিখ্যাত সাহিত্যিক ছিলেন, একজন বিখ্যাত ঔপন্যাসিক ছিলেন, বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলা হয়। এটার ইংরেজি ট্রান্সলেশন তখন কিভাবে করবেন? বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিভাবে লিখবেন? এগুলা তো কারো নাম আপনারা রাখতে পারেন জ্যোতি, কারো নাম আছে চাঁদ মিয়া, চাঁদ মিয়া। তখন কিভাবে লিখবেন এটা? চাঁদ মিয়া। তাহলে এটা তো এইভাবে হয়। আচ্ছা, আমি একটা বিষয় মনে রাখবেন, যদি ব ফলা হয়, ব ফলা থাকে, তাহলে ব ফলা এর পরিবর্তে ডব্লিউ বসবে। ইংরেজিতে যখন লিখবেন ব ফলা এর পরিবর্তে ডব্লিউ বসবে। যদি জ ফলা থাকে, জ ফলা থাকে, তাহলে কি বসবে? ওয়াই বসবে। কি হবে? ওয়াই হবে। চন্দ্রবিন্দু থাকলে এন হবে। আমি সামনে থেকে অক্ষর একটু চন্দ্রবিন্দু থাকলে এন হবে। আর যদি খ থাকে, খিও। আচ্ছা, আমাকে একদম বলেন, খিও এটাতে কি কি আছে, কোন কোন বর্ণ আছে? ও হর্ষণ মূর্ধন্য ষ। ক যোগ মূর্ধন্য ষ, তাই না? ক যোগ মূর্ধন্য ষ। আচ্ছা, আমি আগে এটার উদাহরণ দেই। ব ফলা যদি থাকে, ব ফলা, তাহলে কি বসবে? ব ফলা থাকলে যেমন মুবাশ্শের, মুবাশ্শের, তাহলে এম ইউ বি এ, তালব্য ষ এর পরিবর্তে কি হবে? তালব্য ষ এর পরিবর্তে এ এইচ, তাই না? আর এই যে ব ফলা আছে, ব ফলা এর পরিবর্তে ডব্লিউ ইয়ার। মুবাশ্বের, যখন আপনারা জানেন যে যখন ইংরেজরা ধারাভাষ্য দেয় ক্রিকেটে, ভুবনেশ্বর কুমার, ভুবনেশ্বর, তখন তার নাম লেখা থেকে ভুবন, তখন তাকে কি বলে? ভুবনেশ্বর। ভুবনেশ্বর মানে উচ্চারণ করতে আমাদের দাঁত ভেঙে যাওয়ার মতো। মুবাশ্বের, মুবাশ উয়ের। আপনাদের কাছে অদ্ভুত মনে হচ্ছে, তাই না? কিন্তু আসলে এটাই ঠিক। আপনি যদি এই ডব্লিউ না দেন, তাহলে সারা জীবনে ভুল থাকবে। একসময় আপনাদের বাচ্চাদের নাম যদি এভাবে রাখেন, তখন বলবে যে এটা যদি আমরা বাংলায় কনভার্ট করি তাহলে কি এটা হয়? শের হয়। বফলা কোথায় গেল? তাহলে মুবাশ্শের কি হবে? ডব্লিউ। আচ্ছা, যদি জ ফলা থাকে, জ ফলা এর পরিবর্তে কি হবে? ওয়াই। যেমন বিদ্যা, বিদ্যাসাগর, বিদ্যা বালান, বিদ্যা বালান। তাহলে এই যে বালান নিয়ে আমাদের, সাগর আর বালান নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, তাই না? এটা কি হবে? দয়ের পরিবর্তে ডি, তাই না? জ ফলা এর পরিবর্তে কি হবে?
আমি লিখে দিয়েছিলাম ওয়াই হবে ওয়াই। আর আকার আছে, আকারের পরিবর্তে এ। তাহলে কি হচ্ছে বিদিয়া, বিধুয়া না কিন্তু বিদিয়া। তাহলে বিদিয়া, বিদিয়া সাগর, বিদিয়া বালান। হিন্দি সিনেমা যারা দেখবেন বিদ্যা বালানের সিনেমা দেখেন, ওরা কখনো বিদ্যা বলে না, বিদিয়া বালান। তাহলে মনে থাকবে যে ব ফলা থাকলে ডব্লিউ হবে, ব ফলা এর পরিবর্তে ডব্লিউ, আর জ ফলা এর পরিবর্তে। আচ্ছা, আর এটা যুবরাজের পরীক্ষায় নাম, কিভাবে আসবে যুবরাজকে স্যার? চিনেন? যুবরাজকে চিনেন? যুবরাজ, ক্রিকেটার যুবরাজ। যুবরাজ সিং। যুবরাজ সিং, হ্যাঁ, যুবরাজ সিং। তার বানান যখন লেখে তখন এইভাবে লেখে কেন? ইউবরাজ লেখে না? ইউবরাজ, ইউবরাজ সিং। আচ্ছা, আর একটা বানান চাঁদ আমি লিখে দিয়েছিলাম, চাঁদ, চাঁদ মিয়া। তাহলে চন্দ্রবিন্দু এর পরিবর্তে কি হয়? এন হয়, চাঁদ মিয়া, চাঁদ মিয়া, চাঁদ মিয়া। তারপরে হচ্ছে জ্যোতি, জ ওয়াই ও টি আই, জ্যোতি। এখন আসেন, স্যার চাঁদে এন, যে স্যার এন, চাঁদ এন, বানান এন, স্যার। এন, চাঁদ মিয়া। আচ্ছা, অক্ষয় কুমার, অক্ষয় কুমার। আমরা জানি এখানে কি কি আছে, ক যোগ মূর্ধন্য স, তাই না? তাহলে অক্ষয় আমরা কি লিখবো? এ, ক এর পরিবর্তে কে, জি স্যার, জি। মূর্ধন্য স এর পরিবর্তে এস এস, আর এখানে এ ওয়াই। অক্ষয় কুমার, অক্ষয় কুমার। তাহলে আমরা যখন বাংলা শব্দকে ইংরেজিতে লিখবো তখন শব্দটা কি আগে দেখতে হবে। এখানে খিও আছে, তার মানে আমাকে এভাবে লিখলে হবে না। অক্ষর, অক্ষয় কুমার, এটা লেখা যাবে না, আমরা লিখতে পারবো না, কারণ এখানে ক স আছে। ঠিক আছে, আমি চাইলে লিখতে পারি, আমারটাই রীতি না, আমারটা নিয়ম না, নিয়ম ফলো করতে হবে। তাহলে ক স, অক্ষয়, ক এর পরিবর্তে কে, আর মূর্ধন্য স এর পরিবর্তে এস এইচ বসে। সবসময় মনে রাখবেন, মূর্ধন্য স থাকলে এস এস, তালব্য স থাকলে এস এস, মূর্ধন্য স থাকলে এস এস, আর দন্ত স থাকলে শুধু এস। ঠিক আছে, আর একটা আছে ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র। এখন এটা কিভাবে লিখবেন? ব্রহ্মপুত্র। হ্যালো,
এটা কেউ বলতে পারবেন? রাম ও আচ্ছা, আপনাদের মানে সময় নেই, আমি তাড়াতাড়ি শেষ করে দেই। যে দেখেন পরীক্ষায় আসে এই শব্দটা কিভাবে গঠিত হয়েছে, এই অক্ষরটা যুক্তাক্ষর কিভাবে গঠিত হয়েছে। হ যোগ ম। হ যোগ ম, ঠিক আছে। তাহলে আমরা যখন ইংরেজি করব তখন ভয়ের পরিবর্তে এইচ আর ময়ের পরিবর্তে এম, ঠিক আছে। তাহলে ব্রাহ্মপুত্র, ব্রাহ্মপুত্র, ম, ব্রাহ্মপুত্র। আচ্ছা, আর একটা নিয়ম, এটা মূলত পরীক্ষায় আসবে না, তবে আমাদের জানা উচিত। যেমন ধরেন আচ্ছা, এগুলোর উচ্চারণ কি হবে বলেন তো? এখন এই আজ ই এখন এই আজি এখনই আজি, এই যে আজি লেখা যাবে না, ঠিক আছে। যেগুলো আমরা জোর দিয়ে বলি যে আজই যেতে হবে, তোর এখনই কাজটা করতে হবে। জোর দিয়ে কোনো শব্দ, যেসব শব্দ বলি নিশ্চয়তা বোধক, নিশ্চয়তা বোধক রস্বই, নিশ্চয়তা বোধক রস্বই, নিশ্চয়তা বোধক রস্বই শব্দের সাথে যুক্ত হবে না। ইকার শব্দের সাথে যুক্ত হবে না, যেমন এটা হবে না, এটা হবে না, এটা শব্দের শেষে যুক্ত হবে। আজই লেখা যাবে না, যে আজই তোকে যেতে হবে, আজই তোকে যেতে হবে, এটা লেখা যাবে না। আজই তোকে যেতে হবে না, এখনই কাজটি কর, এখনই কাজটি কর দেখা যাবে না, এখনই কাজটি কর, এখনই, এখনই আজই তোকে যেতে হবে, এভাবে মানে কার দিয়ে লেখা যাবে না, ঠিক আছে। সেটা কি করতে হবে? আজ যোগ ই, এখন যোগ ই, তার মানে রস্বই হবে না, সাথেই লিখতে হবে, সাথেই লিখতে হবে। রস্বই লেখা যাবে না, মানে কার লেখা যাবে না, রস্বই কার লেখা যাবে না। আমি আবারও বলছি, রস্বই যেসব নিশ্চয়তাবোধক রস্বই আছে, নিশ্চয়তাবোধক শব্দে রস্বই থাকে, সেক্ষেত্রে ওইটাকে কারে পরিণত করা যাবে না, রস্বইটাকে শেষে লিখতে হবে, তখন উচ্চারণ হবে। আচ্ছা, এটার উচ্চারণ কি বলেন? আজই আজ এখন ই ওই এখনই, আজ ই এখন ই, এটা কি উপরেরটা? আজই, আজই আজ ই আজি, আজি, আজ ই নাকি আজই? আজ ই, আজি, আজই আজি না, আজি না, এখনই না, এখনই, এখনই, আজি, মানে এটা হচ্ছে আজি, এটা হচ্ছে এখনই, এটা হচ্ছে আজি, এখনই, কিন্তু এর উচ্চারণটা এখনই হবে না, আজ এখন, ই এখন ই, এখনই। আমরা তড়িৎ গতিতে ত্বরা করে পড়লে কি করব? আজি, আজি, কিন্তু জোর দেওয়া যাবে না, আজি তোকে যেতে হবে বা এখনই তোকে করতে হবে, এরকম না, এখনই, এখন ই।
তাহলে এটা ব্যাখ্যাটা কি লিখবো স্যার? রশ্মি কিভাবে যে ব্যাখ্যাটা স্যার কিভাবে? কথা বুঝলাম না, একটু ক্লিয়ার করে বলেন। হ্যালো, আজি যে রশ্মি যে স্যার শেষে উচ্চারিত লিখলাম স্যার শব্দটা, মানে কার হিসাবে লিখবো না স্যার, এটা ব্যাখ্যাটা কিভাবে লিখবো? বুঝতেছি না আপনার কথা, শুনেন আমি বলি। এই যে এটা নিশ্চয়তা বোধক শব্দ, যেমন এখনই তোকে কাজটি করতে হবে, বা আজই তোকে আজই এই কাজটা করতে হবে, নিশ্চয়তা বোধক বোঝাচ্ছে না? সেক্ষেত্রে মানে স্যার আমরা নিশ্চয়ই করতে হবে এরকম বুঝা? হ্যাঁ, নিশ্চয়তা বোধকটা কি স্যার, এইটাই বুঝতে পারছি না। নিশ্চয়তা বুঝতেছেন না? আজই এই কাজটা করতে হবে। স্যার শিওর হয়ে বলতাছে যে এরকম। নিশ্চয় নিশ্চয় করে বলতে হবে, নিশ্চয় তোকে এই কাজটা করতে হবে, নিশ্চয় এই কাজটা তোকে করতে হবে, অবশ্যই তোকে করতে হবে, এখনই অবশ্যই করতে হবে, এখনই, অথবা আজই অবশ্যই তোকে এই কাজটা করতে হবে, বা আপনাকে এই কাজটা করতে হবে। তার মানে কি? আবশ্যকতা, আবশ্যকতা, নিশ্চয়তাবোধক, নিশ্চয়তাবোধক, মানে নিশ্চিত করে যে কাজটা করতে হবে তাকে, সেটা বুঝালে আজই না হয়ে আজই, এখনই, এখনই, মানে শেষে লিখতে হবে, শব্দের সাথে লিখতে হবে, কার দেওয়া যাবে না। তো আজকে আমাদের এটা শেষ করে প্রত্যয় করানোর কথা ছিল। প্রত্যয় থেকেও গুরুত্বপূর্ণ আজকে আপনারা কাল বা আজকে বিমার পরীক্ষা দিয়েছেন কেউ? স্যার পরীক্ষা দেই নাই। আচ্ছা, তো আগামী ক্লাস আমরা প্রত্যয় সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। স্যার আমার একটা প্রশ্ন ছিল। জি, স্যার বলছিলাম ওই যে ঈদ, হর্ষই দেওয়া দীর্ঘই দেওয়া, হ্যাঁ স্যার, এটা প্রশ্ন কিভাবে আচ্ছা, আসতে পারে কথাটা আর কি আপনার একটু বোঝা বলার যাচ্ছে জন্য। না, একটু ক্লিয়ার করবেন please? স্যার বলছিলাম ওই যে ঈদ, মানে ঘেরাচ্ছে আপনার কথা। যেহেতু কথা বলছেন ওনার নেটওয়ার্ক প্রবলেম, কাইন্ডলি একটু স্ট্রং নেটওয়ার্কে কথা বলেন। তার কথাটা আমি বলে দেই। উনি বলতে চেয়েছে ঈদ, ওখানে দীর্ঘই নিয়ে সমস্যা ওনার। দীর্ঘই ঈদ তো এটা বিদেশি শব্দ, যেটা হলো ঈদ, এটা বিদেশি শব্দ, বিদেশি শব্দে দীর্ঘই হবে না। এটা ভুল ছিল, প্রচলিত ভুল। ঠিক আছে স্যার? ঈদ ঈদ এটা, কি স্যার ওইটার প্রশ্ন কিভাবে আসতে পারে? আচ্ছা, এটা তো আমি বলেছি যে বাংলা একাডেমির নিয়ম, ঈদ হচ্ছে আরবি শব্দ, ঈদ হচ্ছে আরবি শব্দ। ঈদ অপশনে কি? যদি দুইটা থাকে তাহলে তো স্যার রসিকা যেটা এটা দিব না স্যার? দুটা থাকলে আপনি এটা দিবেন, কারণ এটা হচ্ছে প্রচলিত শুদ্ধ। আমি তো তখন উদাহরণ দিলাম আপনাকে, আমি তখন যেমন ধরেন উৎকর্ষতা, আমরা বলি উৎকর্ষতা, প্রচলিত শুদ্ধ, কিন্তু এটা প্রত্যয়জনিত কারণে অশুদ্ধ। আবার সময় কাল কেবলমাত্র আমরা বলি না চলাকালীন সময়ে, এইরকম ঈদ একটা খুব প্রচলিত শব্দ, এজন্য এটা সবাই লিখে থাকে, কিন্তু শুদ্ধ বাংলা একাডেমি আপনারা শুধু এই শব্দটার কারণে তো একটা নিয়ম হয় না। বাংলা একাডেমি এরকম কোনো নিয়ম করে নাই যে আপনারা এই যে বাংলা দেখতে পাচ্ছেন, বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম, যারা বিসিএস রিটেন দিবেন, যারা বিসিএস রিটেন দেয় তাদের জন্য এই বইটা বাধ্যতামূলক। এখান থেকে 6 নম্বর থাকবেই প্রতি বছরে, 6 নম্বর বানান। বইটার নাম বলেন, আমরা কিনবো। বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম,
প্রমিত বাংলা বানানের নিয়ম। বাংলা একাডেমি বলবেন যে বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম বইটা স্যার 20 আমার একটা টাকা প্রশ্ন নেবে। ছিল। জি স্যার, একটি শব্দটিতে আমরা অনেকে একটি উচ্চারণ করি, এটা কি ভুল উচ্চারণ না? একটি সঠিক উচ্চারণ কি? আচ্ছা, একটি এটা আসলে এখন তো সময় নেই, আমি বলি এক আর একটি, তাই না? তো আচ্ছা, দিয়া কি বলে মৌলিক স্বরধ্বনি কতটি? স্যার মৌলিক স্বরধ্বনি 7টি। 8টি। 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 তার মধ্যে একটা আছে এ ধ্বনি। মৌলিক স্বরধ্বনি তো 7টি পড়ছি। মৌলিক স্বরধ্বনি 7টি, ঠিকই আছে তো। জি, মৌলিক মৌলিক স্বরধ্বনি স্বরধ্বনি 7টি। এর মধ্যে একটা ধ্বনি আছে ডক্টর মোহাম্মদ এনামুল হক এই ধ্বনিটা আবিষ্কার করেছিলেন, ধ্বনি। তাহলে এখানে এক, তারপরে যেমন ধরেন দেখা, এটাকে আর এখানে এ এবং দুটাই আছে, দুটাই বলা যায়। দেখা, লেখা, লেখা এখানে এ এবং অর্থাৎ লেখা লেখা দুটাই বলা যায়, ঠিক আছে। কিন্তু এক এক এটা সব সময় ধ্বনি হবে, এ ধ্বনি হবে না, ঠিক আছে। বাট যখন আপনি একটি বলবেন তখন একটি এবং একটি দুটাই বলা যায়, একটি এবং একটি দুটাই বলা যায়। আমি স্যার পরবর্তী আলোচনাগুলা পরের ক্লাসে করবেন। শেষ করে দিব, শেষ করে দিব। আচ্ছা, এই বইটা আমি যে বইটা আপনাকে দেখাইলাম, এ এবং ধ্বনি তৎসম শব্দের 2.2 নিয়ম, বইটা কিনলে আপনারা দেখতে পাবেন। ওখানে এরকম আছে, যেমন ব্যাং, ব্যাং, ঠেলা। তো এটাকে আমরা একটি এবং একটি, আর এটা তবে এটা সবসময় এক বলতে হবে, এক বা এক। আর এটা দেখা বা দেখা, লেখা বা লেখা দুটাই উচ্চারণ করা যায়, ঠিক আছে। আজকে এ পর্যন্তই, আগামী ক্লাসে আমরা প্রত্যয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। জি স্যার। ঠিক আছে, ভালো থাকবেন। থ্যাংক ইউ স্যার। আপনিও আসসালামু ভালো আলাইকুম। থাকবেন।